হে এভরিওয়ান, বোরিং পডকাস্টের এপিসোড 3 তে আপনাদেরকে স্বাগতম। অ্যানাদার বোরিং পডকাস্ট। সো আজকের এপিসোডটা একটু ডিফারেন্ট। আপনারা যদি থাম্বনেইল দেখে থাকেন তাহলে অলরেডি বুঝে গিয়েছেন যে আমি আসলে কি টপিকস নিয়ে কথা বলতে চাচ্ছি। যে কেন আপনি ব্যাড ক্লায়েন্টদের সাথে কাজ করবেন। জেনারেলি এই কথাটা শুনলে একটু হাস্যকর মনে হয়। বাট আমি এটাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদের সামনে উপস্থাপন করব। কেন আপনাদের ব্যাড ক্লায়েন্টের সাথে কাজ করা উচিত। তবে অবশ্যই এই ব্যাপারটা হবে আমাদের ক্যারিয়ারের শুরুতে, যখন আমরা নতুন কাজ করা শুরু করি ক্লায়েন্টদের সাথে। ব্যাড ক্লায়েন্টদের সাথে কাজ করাটা খুব বেশি টাফ। এইটা আমরা সবসময় বলি যে ব্যাড ক্লায়েন্টদের সাথে কখনো কাজ করা উচিত না। এই যে আমি বলতেছি আপনাকে ব্যাড ক্লায়েন্টদের সাথে কখনো কাজ করবেন না, এটা আমি কিভাবে বুঝেছি? কারণ আমি নিজেও ব্যাড ক্লায়েন্টদের সাথে কাজ করেছি দেখেই আমার এক্সপেরিয়েন্স আছে বিধায় আমি আপনাকে বলতে পারতেছি যে ব্যাড ক্লায়েন্টদের সাথে কাজ করবেন না। বাট আপনি কিন্তু ব্যাড ক্লায়েন্টদের সাথে হয়তোবা কাজ করেন নাই। সো আপনার এই অভিজ্ঞতাগুলো কিন্তু নেই। আমরা যদিও বলতেছি আপনি শুনতেছেন, বাট স্টিল ব্যাড ক্লায়েন্টদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা অবশ্যই আপনার নেওয়া প্রয়োজন। কারণ ব্যাড ক্লায়েন্ট ক্যারিয়ারের শুরুতে একজন কোচ হিসেবে আপনার জন্য কাজ করবে। যত জায়গায় আপনি কোর্স করেন না কেন, তারা যেই ফর্মুলাতে আপনাকে নিবে, ওই ফর্মুলাটা আপনাকে অনেক কিছু শিখাবে। আপনার ল্যাকিংস গুলো আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায়, কোথায় কোন জায়গায় ভুল আছে। এইজন্যই আমি সবসময় সাজেস্ট করি, যখন আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ১ম কাজ করা শুরু করবেন অথবা নতুন স্কিল ডেভেলপ করার পরে যখন আপনি ক্লায়েন্টদের সাথে কাজ করবেন, সেই মুহূর্তে কিছু ব্যাড ক্লায়েন্ট পেলে তাদেরকে ইগনোর না করে বরং তাদের সাথে কাজ করা উচিত। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় গ্যাপ আছে এবং কোন জিনিসগুলোর গ্যাপ আপনাকে ফিল আপ করতে হবে। এইজন্যই ব্যাড ক্লায়েন্ট হচ্ছে আপনার হিডেন একজন ট্রেনিং কোচ, যে আপনাকে খুব ডিস্টার্ব করবে, আপনাকে জ্বালাবে, আপনাকে অনেক হেডেক দিবে, আপনার মাথা খারাপ করে দিবে, আপনার প্রজেক্ট এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে যাবে। মানে মাল্টিপল ভাবে আপনাকে ডিস্টার্ব করবে। এবং এই ডিস্টার্বটা আপনার জন্য লার্নিং, যখন আপনি ক্যারিয়ারটা স্টার্ট করেন। তাহলে আপনি আপনার পেইন পয়েন্টগুলো বুঝতে পারবেন যে আমার এই পয়েন্টগুলোতে প্রবলেম আছে। সো কি প্রবলেম আমরা তাদের কাছ থেকে পাই এবং ওই প্রবলেম থেকে কোন জিনিসগুলো আমাদের জন্য শিক্ষণীয়, সেই ব্যাপারগুলো কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরবো। তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কেন আমাদের ব্যাড ক্লায়েন্টদের সাথে কাজ করা উচিত। সো ফার্স্ট লেসনটা হচ্ছে নেগোসিয়েশন স্কিল বা প্রাইসিং স্কিল। আমরা যখন প্রথম কাজ করতাম, তখন আমরা ধরেন যে খুবই ছোট ছিলাম। আমাদের মধ্যে প্রফেশনালিজমটা কিন্তু অনেক কম ছিল। সো যখনই কোনো একটা ক্লায়েন্ট মেসেজ করত, আমরা প্রাইসিং নিয়ে অত বেশি বদার্ড ফিল করতাম না। আমরা বলতাম এইরকম যে, "সমস্যা নাই, প্রাইসিং পরে হবে। আগে কাজটা করি, পরে তুমি পেমেন্ট দিও।" এই ধরনের ব্যাপারগুলো আমাদের মধ্যে ফিলিংস চলে আসে। কারণ তখন আমাদের মধ্যে অনেক বেশি ইমোশন কাজ করে। নতুন ক্লায়েন্ট পেয়েছি। সো এইখানে কাজ করাটা আমাদের কাছে অনেক বেশি মুখ্য। মানে মুখ্য হয়ে দাঁড়ায় ওই টাইমটাতে। তো আমরা হয়তোবা তখন ব্যাড ক্লায়েন্ট জিনিসটা কি এটাই আমরা বুঝি না। যখন আমরা ব্যাড ক্লায়েন্টের পাল্লায় পড়ি তখন আমরা বুঝি যে আসলে এ হচ্ছে একজন ব্যাড ক্লায়েন্ট। সো যখনই আমাকে একজন মেসেজ দিচ্ছে কোনো একটা কাজ করানোর জন্য, আমরা তার সাথে প্রাইসিং নিয়ে নেগোসিয়েশনটা করছি না। তারপর হচ্ছে যে কাজ শেষ হোক, তারপরে প্রাইসিং নিয়ে কথা বলা যাবে। এই ব্যাপারগুলো আমরা ওই মুহূর্ততে করি। এবং এইটা আমাদের যে একটা ভুল, তখন আমরা বুঝি যখন আমরা ক্লায়েন্টদের কাছ থেকে ব্যাড এক্সপেরিয়েন্স পাই। কারণ দেখা গেছে যে প্রজেক্ট শেষ হওয়ার পরে সে হয়তো বলতেছে, "আমার প্রজেক্ট ভালো লাগতেছে না।" সে হয়তো বলতেছে, "না, এটা এইভাবে হবে না, আমাকে ওইভাবে করে দিতে হবে।" সো যেহেতু আমরা নতুন, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে, সর্বোচ্চ এনার্জি দিয়ে আমরা ট্রাই করি যে ওই প্রজেক্টটাকে কিভাবে সাকসেসফুল করা যায়। আল্টিমেটলি একটা ব্যাড ক্লায়েন্টকে আপনি কখনোই হ্যাপি করতে পারবেন না। হ্যাপি করানোটা খুব বেশি টাফ। বাট আমরা যদি মার্কেট প্লেস দিয়ে স্টার্ট করি বা নতুন ক্লায়েন্টের সাথে কাজ করি, আমরা চাই যে তার একটা গুড এক্সপেরিয়েন্স হোক। সো যেহেতু আমরা নতুন, ওই হিসাবে আমরা আমাদের নেগোসিয়েশন স্কিলটা ওই মুহূর্তে থাকে না।
যখনই আমরা একজন ব্যাড ক্লায়েন্টের সাথে কাজ করি, হয়তোবা সে আমাকে কাজ করার পরে হয়তোবা পেমেন্টটা পে করে নাই বা দেয় নাই। হয়তোবা সে অর্ধেক পেমেন্ট করেছে, হয়তোবা সে কাজটা নিয়ে অনেকদিন ঘুরাইতেছে। তো এইরকম মাল্টিপল অনেকগুলো প্রবলেম যখন আমরা ফেস করি, তখন আমাদের ব্রেন কাজ করে যে, না, আমার ১ম এই উচিত ছিল যে আমার প্রাইসিংটা ক্লিয়ার করে নেওয়া। হয়তোবা কাজের ১ম এ আমার একটা পেমেন্ট নেওয়া উচিত ছিল, সেটা হইতে পারে 20-50% আমাদের অ্যাডভান্স নেওয়া উচিত ছিল। তাছাড়া তার সাথে একটা নেগোসিয়েশন স্কিলে যাওয়া উচিত ছিল যে আমি এতটুকু পর্যন্ত তোমাকে সাপোর্ট দিব, এতগুলো রিভিশন আমি তোমাকে দিব, এতটুক পর্যন্ত আমি তোমাকে সাপোর্ট দিব। এমন না যে আমি আজকে একটা প্রজেক্ট করিয়েছি, তুমি সারা জীবন এসে এটা আমার কাছ থেকে আপডেট চাইবা। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আমরা ১ম কিন্তু আমরা শিখি না। কারণ আপনি হয়তো একটা স্কিল শিখেছেন, স্কিল শিখার পরপরই আপনি কোনো একটা ক্লায়েন্টের সাথে কাজ করা স্টার্ট করে দিয়েছেন। সেটা হোক আপনার লোকাল ক্লায়েন্ট, হোক হচ্ছে সেটা মার্কেট প্লেস বা যেকোনোভাবেই হোক না কেন। তো এই ধরনের যেই ডিফিকাল্টি সিচুয়েশন, এই ডিফিকাল্টি সিচুয়েশন আপনাকে নেগোসিয়েশন স্কিল শিখার জন্য কিন্তু কি করে? পুশ করে। সো আপনি তখনই চিন্তা করেন যে হ্যাঁ, আমার একটা নেগোসিয়েশন টাইপের কিছু শিখা উচিত। আমার কিছু ভিডিও দেখা উচিত। আমার হচ্ছে যে এই জায়গাটাতে একটা লার্নিং কার্ভ আছে, ওইটাকে আমার ভালোভাবে লার্ন করা উচিত। তো আপনি একজন ব্যাড ক্লায়েন্টের পাল্লায় না পড়লে আপনার এই যে নেগোসিয়েশন স্কিলটা আপনাকে ইমপ্রুভ করতে হবে, শিখতে হবে, জানতে হবে, এটা কিন্তু আপনি বুঝে উঠতে পারবেন না। যখনই আপনি ১ থেকে ২ টা বা কয়েকটা ব্যাড ক্লায়েন্টের সাথে কাজ করবেন, তখনই আপনার এই সেন্সটা কাজ করবে যে আমার এই জিনিসটা শিখা উচিত। সো অফকোর্স আপনি যখন একটা ব্যাড ক্লায়েন্ট পাবেন, আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন হ্যান্ডেল করার জন্য তাকে, এবং ওই জায়গা থেকে আপনি আপনার লার্নিং জিনিসগুলো শিখে নিবেন। এইজন্যই আমি ১ম এ বলেছি যে একটা ব্যাড ক্লায়েন্ট ক্যারিয়ারের শুরুতে হিডেন একজন কোচ হিসেবে কাজ করে। সে আপনাকে এই জায়গা থেকে ওই জায়গায় নিবে, ওই জায়গা থেকে সেই জায়গায় নিবে। ওই জায়গাগুলো থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন জায়গায় হচ্ছে যে ল্যাকিংস আছে। ওই ল্যাকিংস গুলো আপনি নোট করবেন। ওই ল্যাকিংস গুলো হচ্ছে আপনি লার্নিং করবেন। তাহলে দেখবেন যে আপনার দ্রুত আপনি ব্যাপারগুলো বুঝে উঠতে পারতেছেন যে আপনি কিভাবে আরো প্রফেশনালিজম ওয়েতে নেগোসিয়েশন স্কিলটা করা উচিত। 2nd ব্যাপারটা হচ্ছে, আমরা যখন ক্যারিয়ার স্টার্ট করি, আমাদের কোনো প্রসেস ডেভেলপ করা থাকে না। প্রসেসটা হঠাৎ করে আপনি কিভাবে ডেভেলপ করবেন? কারণ আপনার সেই জায়গাটা তৈরি হয় নাই। আপনি নতুন ক্লায়েন্টদের সাথে কাজ করা শিখেছেন। আপনাকে একটা ইনভয়েস কিভাবে রেডি করতে হয়, একটা ক্লায়েন্ট অনবোর্ড হলে তাকে কি রিকোয়ারমেন্টস পাঠাতে হয়, আপনার যেই সিস্টেম, রুলস অ্যান্ড রেগুলেশন, এগুলো হচ্ছে তাকে জানানো। এই ব্যাপারগুলো আমাদের কিন্তু ১ম এই প্রসেস ডেভেলপমেন্ট হয় না। তো একটা ক্লায়েন্টকে আমরা কতক্ষণ পর্যন্ত সার্ভিস দিব, কতটুকুর পরে গেলে আমরা এক্সট্রা চার্জ করব, এই ধরনের জিনিসগুলো আমাদের কিন্তু ডেভেলপ করা থাকে না। সো যেহেতু ডেভেলপ করা থাকে না, তখন ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে বেশি খাটিয়ে নিতে চায়, বেশি কাজ করিয়ে নিতে চায়। কিন্তু প্রসেস ডেভেলপ করা থাকলে সে জানে যে আপনি তাকে কি ডেলিভার করবেন, কয়দিনের মধ্যে ডেলিভার করবেন, প্রাইসিং স্টাইলটা কেমন হবে, কোন ওয়েতে আপনাকে পেমেন্ট করতে হবে, কিভাবে আপনি তাকে ইনভয়েসটা দিচ্ছেন, কোন সময়টাতে ইনভয়েস দিচ্ছেন, কতটুকু আপনি অ্যাডভান্স নিচ্ছেন, কাজ করার ক্ষেত্রে আপনি কোন ব্যাপারগুলো ফলো করেন, কোন টাইম জোনটাতে আপনি অ্যাক্টিভ থাকেন, কমিউনিকেশন সিস্টেমটা আপনি কিভাবে করেন, কোন টুলস দিয়ে করেন, ইত্যাদি অনেকগুলো ব্যাপার হচ্ছে যখন একটা ক্লায়েন্ট আসে তখন আমরা এই প্রসেসগুলো ১ম এই ক্লিয়ার করে নেই। যখনই আমরা ১ম একটা মিটিংয়ে বসি, আমরা অনবোর্ডিং এ এই ব্যাপারগুলো যখন ক্লিয়ার থাকে, তখন এই প্রজেক্টগুলো অনেক বেশি স্মুথ হয় এবং কাজের মধ্যে খুব বেশি একটা ঝামেলা হয় না। এবং ক্লায়েন্ট যদি কোনো একটা প্রবলেম করতে চায়, তখন কিন্তু আপনি স্ট্রেইট ফরওয়ার্ড ভাবে বলতে পারেন যে, "দেখো, তোমার সাথে আমরা যখন অনবোর্ডিং করেছি তোমাকে, আমরা কিন্তু এই ব্যাপারগুলো তোমাকে বলে দিয়েছি।" সো তখন সে চাইলেও আপনার সাথে খুব বেশি ঝামেলা করতে পারবে না। সো এই প্রসেস ডেভেলপমেন্টটা আমাদের ১ম এ হয় না। আমরা যখন ক্লায়েন্টদের সাথে কাজ করি, বিভিন্ন প্রবলেম ফেস করি, ওই প্রবলেমগুলো থেকে আমরা এই জিনিসগুলো বুঝতে পারি যে আমাদের এই জিনিসগুলো ডেভেলপ করা উচিত। যে একটা অনবোর্ডিং ফর্ম থাকা উচিত। আমি যেই কাজটা করি ওইটার একটা সিস্টেম থাকা উচিত। কমিউনিকেশনের একটা সিস্টেম থাকা উচিত। পেমেন্ট প্রসিডিউর এর একটা সিস্টেম থাকা উচিত। ইত্যাদি, এই যে প্রসেসের যে ডেভেলপমেন্টটা, এইটা আমরা বেশ কিছু ক্লায়েন্টের সাথে কাজ করার পরে বুঝি যে আসলে আমাদের প্রসেস ডেভেলপ করতে হবে। তো আপনি যখন ফার্স্টেই
কিছু ব্যাড ক্লায়েন্টের সাথে আপনি কাজ করবেন, এই প্রসেস ডেভেলপমেন্টটা আপনার জন্য ইজি হয়ে যায়। আপনি বুঝতে পারেন যে আমার এই জিনিসগুলো আসলে ডেভেলপ করতে হবে। তা না হলে ক্লায়েন্টের সাথে কাজ করতে গিয়ে আমি প্রতিবারই প্রবলেম ফেস করব। সো ব্যাড ক্লায়েন্টদের কাছ থেকে আপনি প্রসেস ডেভেলপমেন্টটা কিভাবে করতে হয় এইটার একটা লার্নিং যেই ব্যাপারটা এটা আপনি কিন্তু সেই জায়গা থেকে শিখতে পারবেন। থার্ড হচ্ছে ইমোশন কন্ট্রোল। একটা ব্যাড ক্লায়েন্টের সাথে কাজ করতে গেলে মেজাজ খারাপ হয়। মনে হয় যেন তাকে একটু বকাঝকা করি, কিছু বলি। এই যে ব্যাপারগুলো আসে, এই জিনিসগুলোকে যে আমাকে কন্ট্রোল করতে হবে, এই জিনিসগুলো আমরা ব্যাড ক্লায়েন্টদের সাথে কাজ করতে গিয়ে শিখি। কারণ আপনি চাইলেও তার সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না। আল্টিমেটলি সে আপনার ক্লায়েন্ট। তো একজন ক্লায়েন্ট হিসেবে সে ভালো হোক, খারাপ হোক, তাকে আপনার কি করতে হবে? হাসি মুখে তার প্রবলেমটা সলভ করতে হবে। সো আমাদের হয়তোবা অনেকেই একটু বদমেজাজি থাকি, রাগী থাকি। হ্যাঁ, তোমার প্রজেক্ট করব না, এইটা করব না, সেইটা করব না। অনেক সময় ব্যাড ক্লায়েন্ট থেকেও কিন্তু একটা গুড ক্লায়েন্ট বের হয়ে যাইতে পারে। হ্যাঁ? তো এই যে ইমোশনাল যে কন্ট্রোলের ব্যাপারটা, এই ব্যাপারটা আমরা ব্যাড ক্লায়েন্টদের সাথে কাজ না করলে কিন্তু আমাদের কখনো ডেভেলপ হবে না। আল্টিমেটলি ব্যাড হোক, গুড হোক, আপনাকে ইমোশন কন্ট্রোল করেই তাকে সার্ভিসটা দিতে হবে। সো অনেক বেশি রাগ করলে, অনেক বেশি উল্টাপাল্টা কথা বললে হয়তোবা আপনারই প্রবলেম হবে। হয়তোবা আপনি তার সাথে মার্কেট প্লেসে কাজ করতেছেন, সে আপনাকে একটা ব্যাড রিভিউ দিয়ে দিবে। হয়তোবা সে সোশ্যাল মিডিয়াতে আপনাকে মেনশন করে, আপনার কোম্পানিকে মেনশন করে সে একটা পোস্ট দিয়ে দিতে পারে যে, "এই পারসন আমাকে ঠকাইছে।" ধরলাম আপনি তাকে ঠকান নাই, বাট সে পোস্ট করছে। আল্টিমেটলি ক্লায়েন্ট যেটা বলে আসলে সেটাই মেনে নিতে হয়। তো এই জায়গাটা থেকে আপনি যদি সতর্ক থাকতে চান, আপনাকে অবশ্যই ইমোশন কন্ট্রোল করতে হবে। ইমোশনাল ব্যাপারটাকে কন্ট্রোল না করলে আপনি হয়তোবা আপনার কোনো একটা অ্যাকাউন্টে প্রবলেম হইতে পারে, হয়তোবা সে আপনাকে সোশ্যাল মিডিয়াতে হ্যারাস করতে পারে। সো ইমোশন কন্ট্রোলের ব্যাপারটাও আপনি কিন্তু একজন ব্যাড ক্লায়েন্টের কাছ থেকে শিখতে পারতেছেন। ৪ নাম্বার যে ব্যাপারটা সেটা হচ্ছে রেড ফ্ল্যাগ। এই যে ক্লায়েন্টগুলো রেড ফ্ল্যাগ ক্লায়েন্ট, এটা আপনি বুঝতে পারতেছেন তাদের সাথে কাজ করে। আপনি হয়তোবা আমার এটা শুনতেছেন পডকাস্ট। এটা দেখে আপনি হয়তোবা কিছুটা আপনি আগে থেকেই কি হয়ে গেলেন, একটা সতর্ক হয়ে গেলেন যে আমার এই জিনিসগুলো আসলে করা যাবে না বা করতে হবে বা করা প্রয়োজন। বাট আল্টিমেটলি আপনি এক্সপেরিয়েন্সটা গ্যাদার করবেন তার সাথে যখন আপনি কাজ করবেন। সো আপনি যখন এইরকম কিছু ক্লায়েন্টদের সাথে কাজ করবেন, তাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি? তারা কিভাবে কথা বলে? কোন ওয়েতে কথা বলে? এই ব্যাপারগুলো আপনি তখন বুঝে যাবেন। এই বুঝে যাওয়া থেকেই আপনি তাদেরকে কিন্তু রেড ফ্ল্যাগ করে দিতে পারেন। যখন আপনি মোটামুটি আপনার বিজনেস দাঁড়িয়ে গিয়েছে, আপনার ক্লায়েন্ট আছে, সবকিছু আপনার ভালো চলতেছে। এইরকম কিছু ক্লায়েন্ট আপনার আবারও আসবে। তখন কিন্তু আপনি কাজ করবেন না। তখন আপনি তাদেরকে রেড ফ্ল্যাগ হিসেবে মার্ক করবেন এবং তাদেরকে ডিলিট করে দিবেন। সো তাদের সাথে তখন যে আপনি কাজ না করার জন্য যে প্রস্তুতিটা, যেই আপনার ব্রেইন যে কাজ করতেছে যে না ও ভালো ক্লায়েন্ট না, ও একজন ব্যাড ক্লায়েন্ট। এইটা আপনি প্রিভিয়াসলি একজন ব্যাড ক্লায়েন্টের সাথে কাজ করার কারণেই কিন্তু আপনি বুঝতে পারতেছেন। সো রেড ফ্ল্যাগ ক্লায়েন্ট গুলো আপনি তাদের সাথে কাজ করেছেন বিধায় কিন্তু আপনি এটা জানতে পেরেছেন। সো ক্যারিয়ারের শুরুতে ব্যাড ক্লায়েন্টদেরকে এড়িয়ে না চলে বরং তাদেরকে কিভাবে সামলানো যায় সেটা আপনার শিখা উচিত বা করা উচিত। কারণ ওই সময়টাতে আপনার আর্নিং ফেজের থেকেও লার্নিং ফেজটা বেশি গুরুত্বপূর্ণ। আর্নিং আপনি করতে পারবেন। যেহেতু আপনি কাজ শিখেছেন, আপনার স্কিল আছে, আর্নিং আপনার হবে। বাট লার্নিংটা আপনি ওই টাইমটাতে যেভাবে শিখতে পারবেন, গ্র্যাব করতে পারবেন, অন্য সময়টাতে হয়তোবা আপনি আর এটা পারবেন না। সো ওই সময়টাতে আপনি যদি লার্নিং এর একটা ফোকাস থাকে তাহলে আপনি এই ধরনের ক্লায়েন্ট গুলোকে কিভাবে ম্যানেজ করতে হয় সেই জিনিসগুলো আপনার শিখা উচিত। এবং আমরা এমনও হয়েছে অনেক ব্যাড ক্লায়েন্টের কাছ থেকে অনেক ভালো পরিমাণ অ্যামাউন্ট আমরা চার্জ করতে পেরেছি শুধুমাত্র আমাদের প্রফেশনালিজম, আচার-আচরণের কারণে। সো এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। যেহেতু আপনি অনলাইন ক্যারিয়ারে এসেছেন, এখানে কমিউনিকেশন স্কিল, নেগোসিয়েশন স্কিল, তারপর হচ্ছে প্রসেস ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে যে আপনার এই যে কিভাবে আপনি রেড ফ্ল্যাগ তাদেরকে কিভাবে করবেন, ইমোশনটা কিভাবে কন্ট্রোল করে তাদের সাথে আপনি কথা বলবেন, কমিউনিকেশন করবেন। এই প্রত্যেকটা জিনিসই আপনার জন্য গুরুত্বপূর্ণ। সো ওই টাইমটাতে আপনি আর্নিং ফেজ এর কথা চিন্তা না করে বরং লার্নিং ফেজ হিসেবে নিবেন। তাহলে আপনার ওই ব্যাড ক্লায়েন্ট গুলো আপনার ক্যারিয়ারের জন্য একটা হিডেন একটা কোচ হিসেবে কাজ করবে। তারাই হয়তোবা আপনাকে শিখিয়ে দিবে যে আপনার কোন, কোন জিনিসগুলোতে ল্যাকিংস আছে।
আমার নিজেরও এরকম কিছু ক্লায়েন্ট ছিল যারা আমাকে প্রাইসিং খুব কম দিত। বাট আমি তাদের কাছ থেকে বিজনেসের অনেক কিছু শিখেছি। যেহেতু আমরা বাংলাদেশে থাকি, আমরা তাদের কালচারটা বুঝি না। আমার একটা ক্লায়েন্ট ছিল, সে আমাকে তাদের কালচারগুলো বোঝাতো যে কোন ধরনের ক্লায়েন্ট কিরকম পে করে, কোন ধরনের সার্ভিস ভালোভাবে সেল করা যায়, কোন সার্ভিসের ডিমান্ড বেশি। এরকম আরো অনেক ইনফরমেশন আমি তার কাছ থেকে পেতাম। সো সে যেহেতু আমাকে এই ইনফরমেশন গুলো দিত, আমি যখন তাকে একটা কোয়েশ্চেন করলেই সে আমাকে অ্যান্সার গুলো দিত। সেইজন্য আমি কখনোই সে কম প্রাইস দিলেও আমি এটাকে বদার্ড ফিল করতাম না। কারণ একজন প্রফেশনাল ক্লায়েন্ট আপনার সাথে এত বেশি কথা বলবে না। সে হয়তোবা অকেশনালি আপনার সাথে ২-৪ লাইন কথা বলতে পারে, ফ্যামিলিগত ২-১ টা কোয়েশ্চেন করতে পারে। বাট আপনার যে জানার যে ব্যাপারটা, ওই জায়গার কালচার বা ওই জায়গার যে হাইপ জিনিসগুলো আপনার যে জানা দরকার, ওই জিনিসগুলো কিন্তু আপনি ওই ব্যাড ক্লায়েন্টের কাছ থেকে শিখতে পারবেন, বা যে আপনাকে প্রাইসিংটা কম দিচ্ছে, সেই কারণেই কিন্তু আপনি তার কাছ থেকে শিখতে পারতেছেন। সো ২ সাইড থেকেই আ মানি যাচ্ছে বিধায় কিন্তু আমরা কি করতেছি? শিখতে পারতেছি। সো আমি তার কাছ থেকে অনেক কিছু লার্ন করেছি। তার বিজনেসটাকে সে ১ম থেকে শুরু করে কিভাবে একটা ভালো পর্যায়ে নিয়ে যাইতেছে, প্রত্যেকটা জিনিস সে আমাকে আপডেট দিত। এবং সে হচ্ছে যে তার যেই পড়াশোনা করার একটা টেবিল ছিল, ওইটার উপরে সে কয়েকটা ছবি টাঙ্গায় রাখছে। যে সে এই গাড়িটা কিনবে, তার বিজনেসটা এই জায়গা থেকে এই জায়গায় যাবে। এবং এটার জন্য সে কিভাবে সেভিংস করতেছে, কিভাবে সে প্ল্যান করতেছে যে জবটা ছেড়ে দিবে, কিভাবে সে আউটসোর্স করার প্ল্যান করতেছে। তারপরে এরকম অনেকগুলো জিনিস, যেই জিনিসগুলো আমি একদম রিয়েল ইনফরমেশন তার কাছ থেকে আমি পেতাম। সো এই ইনফরমেশন গুলো পাওয়ার কারণে হয়তোবা আমার অনেক ধরনের নলেজ ইনক্রিজ হয়েছে এবং আমি ওইখান থেকে অনেক বেশি বেনিফিটেড হয়েছি। বাট এখন আমার যে সিচুয়েশন চলতেছে, ওই সিচুয়েশনে আমি কিন্তু এইভাবে করে কথা বললে আমার জন্য অনেক বেশি টাইম ওয়েস্ট। আমি কিন্তু কথা বলতে পারব না। সো এই সময়টাতে তার মতো ক্লায়েন্টের সাথে কাজ করাটা আমার জন্য খুব টাফ। বাট সেই সময়টাতে এই ধরনের ক্লায়েন্ট ছিল আমাদের জন্য একটা ক্যারিয়ার কোচ, বা আমাদেরকে তারা যে ইনফরমেশনটা দিত সেটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। সো আমাদের এরকম কিছু ক্লায়েন্ট থেকে আপনি দেখবেন যে প্রাইসিংটা কম পে করে, বাট সে প্রত্যেকটা কাজে আমাকে 5 স্টার দিতেছে। যেমন আমারও এরকম কিছু ক্লায়েন্ট ছিল যে Fiverr এ তাদেরকে যখনই আমি বলতাম যে আমার একটা খারাপ রিভিউ পড়েছে, তুমি আমাকে কয়েকটা 5 স্টার রিভিউ দিয়ে দাও। সো তারা কিন্তু দিয়ে দিত। বাট একজন ক্লায়েন্ট যে ভালো পেমেন্ট করতেছে, যে প্রফেশনালিজম স্টাইলে কাজ করতেছে, তার কাছে কিন্তু এগুলো খুবই বিরক্তিকর। সে এগুলো করবে না। সো লাইফে চলার জন্য আপনার এই ধরনের কিছু ব্যাড ক্লায়েন্টও প্রয়োজন, যারা আসলে আপনাকে হয়তোবা একটু আপনাকে হেডেক দিবে, একটু বিরক্তিকর হবে। বাট সে আপনার জন্য অন্যান্য দিক থেকে অনেক বেশি হেল্পফুল ভাবে হেল্প করবে। সো ক্যারিয়ার যখন স্টার্ট করবেন, এই ধরনের ক্লায়েন্টগুলোকে কিভাবে ম্যানেজেবল করা যায়, কিভাবে তাদেরকে টিকিয়ে রাখা যায়, এটাও আপনি শিখার চেষ্টা করবেন, করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনি খুব দ্রুত অনেক কিছু শিখে গেছেন। কারণ প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স এর উপরে আসলে কিছু নাই। ইনফরমেশন অলওয়েজ ইনফরমেশন। ইনফরমেশন থেকে আপনি একটা জিনিস কি করলেন? বুঝে নিলেন যে হ্যাঁ, আমার এই জায়গাটাতে সতর্ক থাকা উচিত। বাট এক্সপেরিয়েন্স এর উপরে আসলে কিছু নাই। সো সবকিছু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করবেন। কারণ এই এক্সপেরিমেন্ট করার উপরেই আপনার পরবর্তীতে যেই ক্যারিয়ারটা আপনি বিল্ড আপ করতেছেন, ওইটার longevity টা ডিপেন্ড করে। সো আজকে এতটুকুই। কেন ব্যাড ক্লায়েন্টদের সাথে কাজ করা উচিত? এটা আমি আসলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। সো আপনারা কি কখনো ব্যাড ক্লায়েন্টদের সাথে কাজ করেছেন কিনা, এটা একটু কমেন্টে জানাবেন। আর আমাদের এপিসোড 3 চলতেছে। এপিসোড গুলো কেমন লাগতেছে এটা একটু জানাবেন। এটা জানালে আমার কন্টিনিউ করতে সুবিধা হবে। সো দেখা হচ্ছে অ্যানাদার কোনো একটা বোরিং পডকাস্টে। থ্যাংকস এভরিওয়ান। আসসালামু আলাইকুম।